নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় এই সময় এনকে টিভি স্টুডিওতে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে। ফেব্রুয়ারিতে নাকি তৃণমূল কংগ্রেসের জেলাভিত্তিক বিভিন্ন সংগঠনে বড় ধরনের রদবদল হবে। এ নিয়ে আম জনতার মনে রয়েছে কৌতূহল, তৃণমূলের অনেক নেতা কর্মীর মনে আশঙ্কা, আর সাংবাদিকদের মনে অনেক প্রশ্ন। আজ বিধানসভায় দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রশ্নেরই এক কথায় জবাব দিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ছাত্র যুব থেকে শুরু করে দলের সব সংগঠনই নতুন করে সাজাবেন তিনি নিজে। বিধায়কদের কাছে কমিটি প্রতি 3টি করে নাম প্রস্তাব করতে বলা রয়েছে বটে, কিন্তু সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী নিজেই। এভাবে এক কথায় সব বিতর্কের অবসান তৃণমূল কংগ্রেসে হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, কিন্তু এমন সুবিধা বিজেপিতে নেই। তাই বিজেপির জেলাভিত্তিক সংগঠন গড়ার কাজ মাঝপথে আটকেছে। এই সুবিধা এখন নেই সিপিএমেও, তাই সহমতের ভিত্তিতে গড়া যায়নি উত্তর 24 পরগনা জেলার কমিটি। মমতা তার দলের বিপ্লবী নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বারবার ক্ষমা করা হবে না। বলা বাহুল্য, এই হুঁশিয়ারির পর তৃণমূলের নেতাদের মুখে বেফাঁস মন্তব্য নিশ্চয়ই কমবে, কিন্তু বিরোধী শিবিরের গোষ্ঠী কোন্দল থামাবে কে? তবে আজ সন্ধ্যায় যদি সব থেকে উল্লেখযোগ্য বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে হয়, তবে সেটা অবশ্যই বিধানসভায় রাজ্যপালের ভাষণ। নবান্ন রাজভবন সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল গত বছর মে মাসে। রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগ। সেই রাজ্যপাল আনন্দ বোস সানন্দে আজ বিধানসভায় মমতা সরকারের প্রশংসা করলেন আর কেন্দ্রকে খোঁটাও দিলেন। আসুন আগে আপনাদের সঙ্গে আলাপ করাই আজ টেবিলে যে অতিথিরা আছেন এ বিষয়ে কথা বলার জন্য। আমি আমার একদম ডান দিক থেকে শুরু করি। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজ সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে, সুস্মিতা বিশ্বাস। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আজকের এই টেবিলে স্নেহায়ন সরকার। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এই টেবিলে আজ সন্দীপন সাহা, কলকাতা কর্পোরেশনের এমআইসি, এবং তারপরে চয়ন ভট্টাচার্য, সিপিআইএম নেতা, তিনিও আজকের এই আলোচনায় থাকছেন। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ অবশ্যই রাজ্যপালের আশা এবং রাজ্যপালের বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে সূচনা ভাষণ দেওয়া। এটা গত বছর তিনি দিতে পারেননি, তখন সরকারের সঙ্গে রাজভবনের বিরাট দূরত্ব। তার কয়েকদিন পরেই সেই মে মাস, যখন রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, এবং খোদ মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ছিল, আমি তো কখনো ওই রাজভবনে আজ যাব না। এইরকম জায়গা থেকে সম্পর্কটা সরতে সরতে আজকের জায়গায় এসছে। রাজ্যপাল যা বলেছেন তার মধ্যে রাজ্যের সরকারকে তিনি হাজারবার আমার সরকার বলেছেন, প্রোটোকল মেনে, এবং তারপরে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আপনি বলতেই পারেন প্রোটোকল মেনে। অ্যাকচুয়ালি রাজ্যপাল যে ভাষণ দিয়েছেন তা হাউসের ভেতরে, সেখানে কোনো ক্যামেরা ছিল না, ফলে তার কোনো রেকর্ডেড ভার্সন আমাদের হাতে নেই। কিন্তু রাজ্যপালের ভাষণের প্রেক্ষিতে বিরোধী দলনেতা কি বলেছেন, শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কি বলেছেন, বা রাজ্যের পরিষদীয় মন্ত্রী তিনিই বা দিনের শেষে কি বলেছেন, সেই সব প্রতিক্রিয়া আমাদের কাছে আছে। আসুন এক ঝলকে একটা ছোট্ট রিপোর্ট আগে আপনাদের দেখিয়ে নিই। শুরু হলো বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতে উদ্বোধনী ভাষণ দেন রাজ্যপাল। অধিবেশন শুরুর আগে ভাষণের বয়ান নিয়ে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা। তিনি দাবি করেন, রাজ্যের পাঠানো বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতার কথা লেখা ছিল। রাজ্যপাল তা ফেরত পাঠিয়ে দেন। সেই বিবৃতি বদলাতে হয়েছে, দাবি বিরোধী দলনেতার। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে। তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। বিধানসভায় রাজ্যপালের ভাষণের পরেও বিরোধী দলনেতার অভিযোগ তোলেন, রাজ্যপাল ফেরত পাঠানোর পরও ঠিকমতো বিবৃতির খসড়া তৈরি করেনি রাজ্য। তাছাড়াও রাজ্যপালের বিবৃতিতে নেই আর্জিকর, নারী নিরাপত্তার মতো বিষয়। ডাটা, ফ্যাক্টস, ফিগার্স, স্টেটমেন্ট, এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ রাজ্যপাল মহোদয় বা রাজভবন অফিসের নেই। তাই স্বাভাবিকভাবে অন্তঃসার শূন্য এবং দিশাহীন রাজ্য সরকারের বিবরণী মহামান্য রাজ্যপাল মহোদয়ের মুখ থেকে এখানে বলা হয়েছে। আপনারা আইন শৃঙ্খলার প্রশ্নে শুধু আরজিকরের ঘটনা নয়, তার তো উল্লেখ নেই। অপরাজিতা বিল বুক ঠুকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি 15 দিনের মধ্যে সবকে ফাঁসিতে ঝুলিয়ে দেব।
শুভেন্দু অধিকারী রাজ্যপালের ভাষণের প্রক্রিয়া নিয়ে বিশেষ কিছু জানেন না। সাংবিধানিক রীতি মেনেই রাজ্যপালের ভাষণ তৈরি হয়েছে, দাবি পরিষদীয় মন্ত্রীর। উনি প্রসিডিওরের কিছুই খবর রাখেন না। আজকে দেখছিলাম খুব বিক্ষোভ টিক্ষোভ করছিলেন। রাজ্যপাল নিশ্চিতভাবে অপোজিশন লিডারের থেকে কম শিক্ষিত নয় বা কম বুদ্ধিমান লোক নয়, বা সংবিধান সম্পর্কে তার ধারণা কম এটাও নয়। এটা শুভেন্দু বাবুর এটা অজ্ঞতার পরিচয় দিয়েছেন এই কথাগুলো বলে। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে রাজ্য সরকার কার্যত স্বীকার করে নিয়েছে রাজ্য তীব্র আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছে, দাবি শুভেন্দু অধিকারী। ব্যাপক চুরি দুর্নীতির জন্য দুটো একটা স্কিমে চুরি যাওয়া অর্থ ফেরতের দাবি করেছে ভারত সরকার। চুরি করা লোকদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে বলেছেন চুরির অর্থ উদ্ধার করুন, টাকা নিয়ে যান। গোটা রাজ্যপালের ভাষণ পড়লে আপনি বুঝতে পারবেন এই সরকার কার্যত রাজ্যপালের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছে তারা আর্থিকভাবে দেউলিয়া। বলেছেন কঠিন আর্থিক অবস্থার মধ্য দিয়ে রাজ্য সরকার চলছে। শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন কুণাল ঘোষও। তিনি বলেন, রাজ্যপালের সম্মতি ছিল বলেই তিনি বিবৃতি পড়েছেন। অসুবিধা থাকলে শুভেন্দু অধিকারী রাজভবনে অভিযোগ জানাতে পারেন। রাজ্যপাল পড়লেন কেন? রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছেন, নইলে তো টেবিল করে দিতেন। শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন। কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি, তো গিয়ে সেখানে বলুন। বিধানসভার অন্দরে কিন্তু গলা চড়াতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। জল জীবন মিশন, যা প্রধানমন্ত্রীর একান্ত নিজস্ব একটি মস্তিষ্ক প্রসূত প্রকল্প, তাকেই জল স্বপ্ন নাম দিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের যে প্রকল্প তাতে। এনকেটিভি বাংলার জন্য অরবিন্দের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা। আমি যদি বিলিতি নিয়মকানুন মেনে চলি তাহলে আমার সুস্মিতাকে প্রথম প্রশ্ন করা উচিত এই টেবিলে, কিন্তু আমি চয়নবাবু আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজ্যপালের বক্তব্যের মধ্যে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গও আছে, তবে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গেতে পরে আসছি। আগে আমি যেটা আপনার কাছে জানতে চাই, যে রাজ্যপাল গত বছর বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়ের সরকার নিযুক্ত ভাইস চ্যান্সেলরদের খারিজ করে দিলেন, তিনি আজ বিধানসভায় রাজ্যের উচ্চশিক্ষার নানা রকম উন্নতির ফিরিস্তি দিলেন। যে 12 থেকে 42 হয়েছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী 3, উচ্চশিক্ষায় প্রশংসায় ভরিয়ে দিলেন। এটা তো খুব অস্বাভাবিক কিছু নয়, এমনটাই তো হওয়ার কথা। সাধারণত বিধানসভাতে বাজেট অধিবেশনে রাজ্যপাল যদি ওপেন করেন, তাহলে রাজ্যপাল রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাজেট, তিনি তো রাজ্য সরকারের প্রতিনিধি, প্রশাসনিক প্রধান নয়, নিয়মতান্ত্রিক প্রধান, তিনি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণই পড়েন। রাজ্য সরকারের কর্মসূচিগুলো প্রশংসা করার তার পক্ষে তো অস্বাভাবিক কিছু নয়। এতদিন সেটা হয়নি, দুই পক্ষের অহংয়ের সংঘাতে। কিন্তু আমাদেরকে আশ্চর্য লাগছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার ভয় আছে, অন্যরকম ভয়, সেটা আমি অনেয়ার বলছি না, অন্যরকম ভয়, তাই আমি একা রাজভবনে যাবো না ইত্যাদি প্রভৃতি বলেছিলেন। অনেক সিন ক্রিয়েট হয়েছিল, সেগুলো মুছে গেছে। সেগুলো আপাতত তিনি যে ভেতর ভেতর প্রত্যাহার করে নিয়েছেন বলেই মনে হয়। আপনি যেটা বললেন না চয়নবাবু, খুব স্বাভাবিক। সেটা কখন স্বাভাবিক? যখন পরিস্থিতি স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু পরিস্থিতি অস্বাভাবিক করার দায় দুপক্ষেরই। যেখানে অস্বাভাবিক করার দায় দুপক্ষেরই। তিনি এখনো পর্যন্ত, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে একটা মন্তব্য করছি, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থা তৈরি হয়েছিল, তার জন্য যতটা মুখ্যমন্ত্রীকে দায়ী করা যাবে তার থেকে বেশি দায়ী করা যাবে রাজ্যপালকে। প্রতিটা ক্ষেত্রে সেই রাজ্যপালই তো বলছেন উচ্চশিক্ষায় দারুণ উন্নতি সেটা তো হয়েছে। লেখা জিনিস বলছেন, কিন্তু উনি আগে পরে ম্যাজিকটা কোথায় হলো? আজকে তিনি বলছেন, আগে বলছিলেন না। সম্ভবত ওপর থেকে ম্যাজিক এসছে, এই ওপর থেকে ম্যাজিক এসছে। এনি আইডিয়া ম্যাজিকটা কোথায় হয়েছে? হ্যাঁ, সেটিং তো ছিল। দেখুন, ওই চয়নদা যেখানে শেষ করলো, আমি ওই সেটিং তত্ত্বটা আবার উঠে আসলো। এখন বললেই বলবেন বাম কংগ্রেস তো সেটিং তত্ত্বের কথাই সবসময় বলে, কিন্তু এটা তো ঘটনা। বলুন, এখন সাধারণ মানুষ বলছে, এখন আমি প্রত্যেকে আপনাকে একটা বলছে। ছোট্ট রেফারেন্স দিই। আমার কাছে ইনফরমেশন আছে, এই কদিন আগে দিল্লিতে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের একটা বাসভবনে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। সেখানে আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা এই মুহূর্তে তিনি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকরও গিয়েছিলেন, বর্তমান রাজ্যপাল আনন্দ বসু গিয়েছিলেন। আপনার মনে পড়ছে কিনা জানি না, উত্তরবঙ্গে জগদীপ ধনকরের সাথে মমতা ব্যানার্জি এবং তার সাথে হেমন্ত বিশ্ব শর্মা যে কি বৈঠক হয়েছিল আজ পর্যন্ত কিন্তু মানুষ জানে না। তা সুতরাং আপনি যখন জগদীপ ধনকরের কথা বললেন, এই কথাটা উঠে আসলো।
সেই জায়গায় আমরা বারংবার দেখছি, দেখুন ইডি, সিবিআই, এনআইএ যে যা তদন্ত করছে প্রত্যেকটা তদন্তের একটাই লাস্ট ক্লোজিং হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম কোনো ভিকটিমের মানে রাজ্যপাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল victim- দিল্লি গিয়েছিলেন, ম্যাজিক সেখানে হয়েছে। না সেখানে তো হয়েছে, এবং সবচেয়ে বড় কথা অবশ্যই হয়েছে, কারণ মানুষ পরিষ্কার বুঝতে পারছে প্রত্যেকটা জিনিসের সন্দীপন, কোনোটার নিষ্পত্তি হচ্ছে না। ভিকটিম হঠাৎ করে এই দক্ষিণা হাওয়া, Victim কেন যেটা এতদিন হিম শীতল উত্তুরে হাওয়া বইছিল নবান্ন আর রাজভবনের মাঝখানে, সেখানে হঠাৎ এই দক্ষিণা হাওয়া, এই পরিবর্তন, ঋতু পরিবর্তনটা হলো কি করে? না দেখুন, রাজ্যপাল যেই ভূমিকা তার পালন করা উচিত সেটাই তিনি আজকে করেছেন। তিনি রাজ্যের নমিনাল হেড, এবং রাজ্য যদি কোনো ভালো কাজ করে সেটাকে প্রশংসা করা এবং সেটাকে তুলে ধরা কিন্তু রাজ্যপালের একটি কাজ, যেটা তিনি আজকে করেছেন। আজকে বিধানসভায় এসে তিনি অসহায় যেগুলো লাগছিল আজকে বলেছেন- বিরোধী দলনেতাকে। আজকে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতা দেখা হয়ে গিয়েছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে রিসিভ করতে যাচ্ছেন, বিরোধী দলনেতারও যাওয়ার কথা কার্সি অনুযায়ী, এবং খোদ মুখ্যমন্ত্রী নিজে বলেন যে আমরা রাজ্যপালকে রিসিভ করতে যাচ্ছি, বিরোধী দলনেতা না আমি যাব না বলে তার ঘরে চলে যান, এরকম একটা খবর আমি পেলাম। আমি আজকে বিধানসভায় যাইনি, কিন্তু বিষয়টা হচ্ছে যে কতটা অসহায় লেগেছে আজকে শুভেন্দু অধিকারীকে। একটা জায়গা ছিল নালিশ করার, সেটাও আপনারা নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার ব্যাপার নেই। দেখুন, নালিশ অযথা করে তার তো কোনো করে সেখানে কোনো সলিউশন পাওয়া যায় না। তিনি কথায় একটা কথায় পাস করে দেবো। আজকে দুজন বিধায়কের নামে বলেছেন এরা যেন অংশগ্রহণ করতে না পারেন। একজন সায়ন্তিকা, আরেকজন বিধায়ক আছেন যারা ওর কাছে শপথ নেননি, তারা যেন বাজেট দিবসে অংশগ্রহণ করতে না পারেন, সেজন্য উনি নালিশ করে দিয়েছেন। সেটা তো সাংবিধানিক একটা সাংবিধানিক রাস্তায় এই প্রোটোকলটা আছে কিনা তো জানেন না। সেকশন কোড করে করেছেন। জানেন কিনা জানেন না। দ্যাট ইজ আ ডিফারেন্ট আর্গুমেন্ট। আমি বলছি যে পরিবর্তনটা হলো কি করে, উত্তরে হাওয়া হঠাৎ দক্ষিণে বদলে গেল, দক্ষিণে হাওয়ায় বদলে গেল কি করে? না, সেটাই তো আমি বলছি যে রাজ্যপাল আজকে আমাদের রাজ্য সেটিং তত্ত্বটা আপনি যেই- বলছেন খারিজ করে দিতে হবে, যেটা চয়নদা বললেন, যেটা সুস্মিতা বললেন। যেই উন্নয়নমূলক কাজগুলো রাজ্যে হচ্ছে সেটা তো তিনিও অনুভব করতে পারছেন। আজকে বাংলার মানুষ বাংলা কিভাবে এগিয়ে চলেছে সেটা তিনিও বুঝতে পারছেন, গতকাল এবং অবধি কোথাও কিন্তু গিয়ে আমরা তাকে তো বাইকগুলো সেটা শুনলে স্বীকার কিন্তু করতে অন্যরকম হবে, ভাবছিলাম। স্বীকারটা তো করতেই হবে তাকে। আরে সে তো রাজ্যপালকে তার থেকে বাইরে গতবার নয়। বাজেট অধিবেশনের আগে ফরমাল ইনভিটেশন পর্যন্ত পাঠানো হয়নি। বাইকগুলো চালাক না। তখন হয়তো তিনি তাকে কোনোভাবে প্রভাবিত করা ভুল হয়েছিল। বুঝিয়ে প্রভাবিত করে কারা ভুল বোঝাচ্ছিল? তাকে ভুল বোঝাচ্ছিল, আজকে যারা আমাদের আপনারা বিরোধী সঠিক বোঝাতে আসলে- পেরেছেন। বিরোধী আমি কি আসলে একটা না, কথা এই আমরা ব্যাপারে সঠিক বলতে বোঝাতে পারি? তা তিনি বুঝতে পেরেছেন। তার বোধোদয় আমি কি হয়েছে। তিনি একটা বুঝতে sentence পেরেছেন, বলতে তার পারি, বোধোদয় পার্থদা? হয়েছে, তিনি বুঝতে পেরেছেন। আরে যতই কারণ হাতে খড়ি দিয়েছিল এই তো। এখন তো বেশ কিছুদিন হলো রাজ্যপাল হয়ে তিনি দায়িত্ব সামলাচ্ছেন, তো তিনি রাজ্যকে দেখছেন, রাজ্য সরকারের কার্যকলাপ দেখছেন, তিনি রাজ্যের মানুষ এই সরকার দ্বারা কতটা উপকৃত সেটা দেখছেন। আচ্ছা, আমি আমি পার্থদা আমি একটা একটু sentence আমি একটু স্নেহায়নের বক্তব্য শুনে সেটা নিই। দেখছেন। স্নেহায়নের বক্তব্য শুনে নিই। স্নেহায়ন, আপনারা এবার বলছেন যে আরজি করের ঘটনা এত বড় ঘটনা, তারপরেও অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে, আর রাজ্যপাল বললেন যে আইন শৃঙ্খলা খুব ভালো অবস্থায় আছে। কেন? আরে রাজ্যপাল যে হঠাৎ আইন শৃঙ্খলার প্রশংসা করবেন আপনারা জানতেন না? ইট ইজ আ সারপ্রাইজ ফর ইউ নাকি? না, প্রথম কথা হচ্ছে যে রাজ্যপাল তো এই কথা বলেনি। রাজ্যপালকে যে স্ক্রিপ্টটা লিখে দেয়, যেটা রাজ্যের মন্ত্রিসভা লিখে দেয়, সেটাই উনাকে বলতে হয়েছে, এবং সেটাই রীতি, সেটাই নীতি। এবং বিষয়টা হচ্ছে, দেখুন, এই রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্পর্ক কীরকম হবে। রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের সাংবিধানিক প্রধান, তাদের মধ্যে সুসম্পর্ক থাকবে, ওয়ার্কিং রিলেশন থাকবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী ফেডারেল স্ট্রাকচার মানেনি, সে হাতে খড়ি থেকে শুরু করে রাজভবনে যাবে না, সেই জায়গায় নিয়ে এসেছিলেন। আজকে যদি উনি মনে করেন ওয়ার্কিং রিলেশন রাখবেন রাজ্যপালের সাথে, উই ওয়েলকাম দ্যাট। কিন্তু কথা হচ্ছে গিয়ে উনি যে কথাগুলো আজকে রাজ্যপালের স্ক্রিপ্ট থেকে মুছলেন, যেভাবে নারী নিরাপত্তার কথা উনি মুছলেন, সেগুলো যদি উনি মনে করেন যে মানুষের কাছে পৌঁছাবে না, তাহলে উনি ভুল ভাবছেন। সেশন আগামী দিনেও চলবে, আমাদের বিধায়করাও আছে, আগামী দিনেও ডিবেট হবে। উনি যদি ভাবছেন যে এই কথাগুলো ফ্লোরে উঠবে না, বিধানসভায় উঠবে না, মানুষ অব্দি পৌঁছাবেন না, তাহলে উনি 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 ভুল জায়গায় আছেন। দ্যাট ইজ আ ডিফারেন্ট আর্গুমেন্ট। বিধানসভায় উঠবে না কেন? আপনারা বিরোধীরা আছেন বিধানসভায়, আপনারা যা চাইবেন তাই তুলতে পারবেন। কিন্তু রাজ্যপাল তার ভাষণে বলছেন আর্থিক অপ্রতুলতা এবং কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার আমাদের গ্রামীণ ভাইদের জন্য কর্মসংস্থান, আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি থেকে পিছু হটেনি। কানে লাগেনি আপনাদের? না না, দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে ফ্যাক্টস গুলো আই থিঙ্ক উনিও ভালো মতন জানেন। তার মানে এটা fact? না না, আমি বলছি ফ্যাক্টস গুলো উনি নিজে ভালো মতন জানেন। কেন্দ্রীয় বঞ্চনাটা fact? না না, পিএম কিষাণ যোজনা, সম্মান নিধি, এছাড়া আয়ুষ্মান যোজনা, কতগুলো প্রকল্প তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আটকে রেখেছে। এই রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে। বিষয়টা হচ্ছে এই script-টা, আমি বলছি এই বিষয়টা হচ্ছে যেটা উনি করেছেন। রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল কদিন আগেই দিল্লি থেকে ফিরেছেন। ফেরার পর কি হলো? তিনি দিল্লিতে গিয়ে
আমি জানি না যেখানে যেখানে তিনি গিয়েছিলেন আমি অত খোঁজ নিইনি, কিন্তু দিল্লিতে গিয়ে তার ভেতরে এই পরিবর্তন হলো, তিনি রিয়েলাইজ করলেন যে এতদিন তিনি যা বলেছেন, এতদিন যা করেছেন সেটা তো কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত কোনো স্ক্রিপ্ট পড়েনি, ওটা তো রাজ্য মন্ত্রিসভা অনুমোদিত স্ক্রিপ্ট। এবং এই স্ক্রিপ্ট আমি যতদূর জানি উনি একবার ফেরতও পাঠিয়েছিলেন, ফেরত পাঠিয়ে অনেকগুলো পয়েন্ট উনি চেঞ্জও করিয়েছেন। আজকে যাই হোক, সেটা আজকে একটা সেশন শুরু হচ্ছে, উনাকে যে স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে উনাকে পড়তে হবে, সেটাই তো নিয়ম। সেটাই করেছেন। 26-এর নির্বাচনের আগে, 1 মিনিট, 26-এর নির্বাচনের আগে বিজেপির কাছে নালিশ করার জায়গা তো কমে গেল। আমাদের তবু তো একটা রাজ্যপাল ছিলেন যেখানে তারা আমরা এখনো যাবো, আমরা মনে করি উনি সংবিধানের কাস্টোডিয়ান। না, উনি সংবিধানের কাস্টোডিয়ান। সংবিধানে যদি কিছু হয়, যদি অসাংবিধানিক কিছু হয় রাজ্যে, আমরা ডেফিনেটলি যাবো। কিন্তু আমরা বলছি আজকে তৃণমূল কালকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যদি উনি মুখ্য সচিবকে তলব করেন বা যদি ভিকটিমদের পরিবারের সাথে নিজে দেখা করতে চান, তখন তৃণমূল অসাংবিধানিক কথা রাজ্যপাল নিয়ে বলবে না তো? আজকের এই সৌজন্যটা তৃণমূল মানে তো, আমরা কিন্তু রাজ্যপাল নিয়ে কোনো অসাংবিধানিক কথাবার্তা বলছি না। আমরা আমাদের লিমিটেশন জানি, আমরা কনস্টিটিউশনটা বুঝে গেলাম। এটা বিরোধিতা করছি না, তৃণমূল সেটা মানবে তো? আপনি বলুন না, মানে আমার যখন ব্যাপারে আসবে, আমার ব্যাপারে আসবে আমি আলোচনা করবো, আর স্ক্রিপ্টেড ভার্সন বলবে না। আমার যতদূর আজকে গেলেন, একসঙ্গে নয় স্নেহায়ন প্লিজ, আমার যতদূর আমার স্মৃতি যতটুকু রয়েছে, রাজ্যপাল ভার্সেস রাজ্য সরকার এই নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কারণ সেই সুযোগ এই গত 11 বছরে একাধিকবার হয়েছে। এবং আমরা তখন বারবার উল্লেখ করেছি, একটা সময় তো গোপালকৃষ্ণ গান্ধী রাজ্য সরকারের সমালোচনা করেছেন, তখন বুদ্ধদেব বাবুর সরকার, সেখানে গোপালকৃষ্ণ গান্ধী যে সমস্ত প্রেস স্টেটমেন্ট দিয়েছেন, যে প্রেস রিলিজ দিয়েছেন, শিউরে ওঠার মতো প্রেস রিলিজ সমস্ত, কিন্তু কখনো এই বিতর্কটা কখনো এমন কোন লেভেলে যায়নি যে রাজভবনের ভেতরে শ্লীলতাহানির অভিযোগ, পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে ডিফামেশনের অভিযোগ কলকাতা হাইকোর্টে। পুলিশ ঢুকে গেছে, এখন আমি খুব পরিষ্কার, আমি যাবো না ওখানে, আমি ঢুকবো না। সিসিটিভি ফুটেজ, সেই অভিযোগটা কি হলো রাজ্যপালের বিরুদ্ধে? সেই যে শ্লীলতাহানির অভিযোগ, এবার কি আপনারা এই দাবি নিয়ে রাস্তায় নামবেন যে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ ছিল? আমরা প্রথম থেকে বলেছি ওটা জাস্ট আরজিকর এবং সন্দেশখালীকে ধামাচাপা দেওয়ার জন্য ওই জিনিসটাকে করা হয়েছে। আরজিকর তারপরে রাজ্যপাল সন্দেশখালীর পর পিস রুম করেছিলেন। হ্যাঁ, তা এবার যদি আরেকবার করে কোনো ঘটনা নিয়ে, তখন তৃণমূল অ্যাটাক করবে না তো? তখন রাজ্যপালকে আনকনস্টিটিউশনাল কথাবার্তা বলবে না তো? সেটা কি করে আমি বলছি? সেটা আজকে প্রথম কথা, তৃণমূলের দেওয়া স্ক্রিপ্ট তো পড়েননি, রাজ্যের মন্ত্রিসভার দেওয়া স্ক্রিপ্ট পড়তেই হবে ওনাকে। একসঙ্গে নয়। আগে অভিযোগগুলো শুনে নিন, তারপরে আপনি উত্তর দিন। আমার বক্তব্যটা এখানে খুব পরিষ্কার। আমি এখানে সন্দীপন বলার সময় জিজ্ঞেস করছিলাম যে ক্যাসেটগুলো, যে সিডিগুলো আছে না, যে ফুটেজগুলো আছে, ওই চিপগুলো একটু চালিয়ে দেখুন না, ওই রাজ্যপালের বক্তব্যের যে চিপগুলো, যেগুলো প্রথমবার একবার তিনি ভোগিলি সভা মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাকি সময় কার্যত রাজ্য মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কি বলি তার থেকে চাঁচা ছড়া ভাষায় উনি আক্রমণ করেছিলেন। আমি শ্রেয়ানকে একটা প্রশ্ন করতে চাই। শ্রেয়ান, আমি একটা জিনিস তোমাকে প্রশ্ন করতে চাই, এই যে তুমি এত ফেডারেল স্ট্রাকচারের কথা বললে, তুমি সাংবিধানিক প্রধান, এক সেকেন্ড, গভর্নরের রোলটা এটা কিন্তু নেহেরু, আমি যত জানি নেহেরুর একটা ইনিশিয়েটিভে হয়েছে। আজকে গভর্নরকে যেভাবে অ্যাটাক করেছিল সেটা আপনারা মেনে নেন? আপনি প্রশ্নটা শুনলেন না, আপনি সুস্মিতার প্রশ্নটা শুনুন, তারপরে রিঅ্যাক্ট করুন। সুস্মিতা, আমি প্রশ্নটা এটা করতে চাইছি যে প্রশাসনিক প্রধান, সাংবিধানিক প্রধান সব ঠিক আছে ফেডারেল স্ট্রাকচারে, রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রী সম্পর্কটা সুসম্পর্ক থাকলে সেটাতে তোমরা খুশি না খুশি, এবং যদি সেটা মানে সুন্দর সম্পর্ক না থাকে তাতেও কি তোমরা খুশি না অখুশি? আর বিরোধী দলনেতার স্ট্যান্ড পয়েন্টটা কি? তাহলে উনি কি চান যে বিরোধী দলনেতার স্ট্যান্ড পয়েন্টে আমি একটুখানি স্নেহায়নকে এই প্রশ্নটা করতে চাই যে তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লোক রাজ্য বিধানসভায়, মানে স্পিকার যদি গুরুত্বপূর্ণ হন, মুখ্যমন্ত্রী যদি গুরুত্বপূর্ণ হন, তাহলে বিরোধী দলনেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পিকার মুখ্যমন্ত্রী রাজ্যপালকে স্বাগত জানাতে গেলেন, তিনি গেলেন না। এইটুকু সৌজন্য তো দেখাতে পারতেন। আপনারা তো বলছেন আপনার রাজ্যপালের বিরুদ্ধে এমন কিছু বলছেন না। আমরা তো রাজ্যপাল না, বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, যে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় দাঁড়িয়ে আমাদের প্রশ্নের উত্তর দেন না,
ঠিক আছে, উনার যে টপিকগুলো পছন্দ হবে উনি আসেন, তারও কোনো টাইম অ্যালট করা থাকে না, উনি আসেন নিজের মতন বলেন চলে যান। আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় না। আমি যে প্রশ্নটা আমরা করেছি, না আপনি না তার উত্তর আমি দিচ্ছেন। বলছি যে সৌজন্যগুলো শাসক দলের তরফ থেকে আমরা পাই না, তাই জন্যই বিরোধী দল তাহলে কি রাজ্যপালকে আপনি শাসক দলের অংশ বলে মনে আমি করছেন? বলছি শাসক আমরা রাজ্যপালকে আপনি তো ওয়েলকাম করতে রিসিভ করার না কথা না বলছি, রাজ্যপালকে শাসক আমরা দল নয়। হাজারবার রিসিভ করতে যাবো, কিন্তু উনি মনে করেছেন উনি মমতা ব্যানার্জির সাথে যাবেন না, উনি এটা মনে করেছেন, তাই জন্য উনি যাননি। না, কিন্তু উনি এটা সেটা কিরকম বলেননি মানসিকতা একবারের তাহলে? জন্য। না না তাহলে উনি ফিরে গেছেন, সেটা ওনার মতামত, উনি ওনার কি তাহলে মতামত বিরোধী উনি- দলনেতার ভূমিকা পালন করলেন? ওনার মতামত উনি মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর সাথে যাবেন না রাজ্যপালকে রিসিভ করতে? আপনি বলছেন উনি মনে করেছেন যে উনি করবেন না। এটা উনি কি কেন খুব- করবেন না? না, 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 উনার এটা কি ভালো উনি মানসিকতার বিরোধী পরিচয়? না না উনি বিরোধী দল এটা নেতা তো। থেকে বিরোধী উনি দলনেতার উনি যে বিরোধী ভূমিকা, দল নেতা হয়েছেন সেই ওই মমতা ভূমিকা ব্যানার্জিকে পালন হারিয়েই করলেন। হয়েছে। উনি পালন করলেন। না না উনি বিরোধী না, দল না, নেতা সেটা হয়েছেন ওই আপনাদের- উনি মুখ্য মমতা আপনাদের ব্যানার্জিকে হারিয়েই করেছেন। প্রধানমন্ত্রী, এবার উনার গৃহমন্ত্রী ডিসিশন, আপকি বার 200 পার করে উনার সত্তর ডিসিশন উনি আটকে যাবেন কি গেছে। যাবেন না, উনার ডিসিশনটা উনাকে নিতে দেওয়া হোক। আচ্ছা, এক উনি মিনিট, তো এক উনি মিনিট, কি এক মিনিট। বলেছেন? আজকে এত কিছু আলোচনার বিষয় আছে। ঠিক আছে, এক মিনিট, welcome সন্দীপন, করতে কিন্তু যাবে। সন্দীপন, কোথায় যাবে? সন্দীপন, আজকে না এত যাবে, কিছু আলোচনার সেটা বিষয় আছে, প্রশ্ন একটা দিতে জায়গায় দিন। আটকে থাকার কোনো মানে আমি তো কোনো প্রয়োজন দেখি না। আজকে মুখ্যমন্ত্রী তার পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেছেন, সেখানে অনেক বার্তা দিয়েছেন। নিজের পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলনেতাও, সেখানেও তিনি তাদের সবাইকে বার্তা দিয়েছেন, সবাইকে রোজ আসতে বলেছেন। এরপরে আরো অন্য বিষয় আছে যা আজকে বিধানসভায় দেখা গেছে, সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। কিন্তু সন্দীপন, একটা বিষয় কি আপনারা খেয়াল করেননি? বিরোধী দলনেতা দাবি করেছেন রাজ্যপাল যে ভাষণ দিলেন তাতে স্বীকার করে নিয়েছে সরকার যে সরকার অ্যাকচুয়ালি দেউলিয়া, সরকারের কাছে টাকা নেই। দেখুন, যেই প্রকল্পগুলো থেকে আমাদের কেন্দ্রীয় সরকারের মদত পাওয়ার কথা, যেই আর্থিক সহায়তা পাওয়ার কথা, সেগুলো আমরা পাচ্ছি না। তাতে কি হবে? বাংলার মানুষ তারা অসুবিধায় পড়বে, তারা বঞ্চিত থাকবে। সেগুলো তো রাজ্য সরকারকে চালাতে এটা হবে। অনেক পুরনো অভিযোগ। এই রাজ্য কিন্তু সরকারকে রাজ্য চালাতে সরকারকে গিয়ে সরকার কিছুটা তো চালানোর আর্থিক- টাকা রাজ্যের কাছে নেই, এটা নাকি স্বীকার করে ফেলেছেন না, এই ভাষণে, টাকা যে রাজ্যের ভাষণ কাছে অ্যাকচুয়ালি যদি রাজ্যের না লেখা। থাকতো, টাকা রাজ্যের কাছে না থাকলেই এতগুলো প্রকল্প রাজ্যে চলতো না। বাংলার মানুষ আজকে যেই প্রকল্পের সুবিধা পাচ্ছে সেই সুবিধাগুলো পেত না। এর মধ্যে বহু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটা অংশীদারি আছে, যেটা তারা নানান রকম অভিযোগ তুলে দিচ্ছে না। তাহলে আপনি বলতে তো চাইছেন সেই টাকাটা তো বিরোধী পাচ্ছে না। বিরোধী দলনেতা আপনাদের GST এক বাবদ যে মিনিট, টাকা এক মিনিট, দেওয়া হচ্ছে না। স্নেহায়ন, বিরোধী please। দলনেতা যদি তাহলে গঠনমূলক আপনি বলতে ভূমিকা চাইছেন পালন বিরোধী করেন, দলনেতা আসলে একটা এসকেপ রুট খুঁজছিলেন যে কিভাবে 100 তিনি বার। কি সে যদি- বলবেন। পার্থতা, সে যদি আজকে একটা গঠনমূলক ভূমিকা পালন করেন, তাহলে কিন্তু তিনি এই রাজ্যের দাবি দাবা নিয়ে গিয়ে কেন্দ্র সরকারের সাথে তারও কথা বলা উচিত। কিন্তু তিনি তো শুধু রাজনীতির জন্য রাজনীতি করবেন, বাংলার মানুষের তো ভালো তিনি বন্যার চান সময় বলা না। হয়নি যে তিনি তো আপনার ভালো, বন্যার টানে কত টাকা দরকার, কত টাকা ক্ষয়ক্ষতি, সেই টাকা তো দুজনে দিলেন মিলে না, এগিয়ে যাই, সেই টাকা তো সেটা বলা দিলেন না। হয়নি। সেই তখনও টাকা তো তো আপনারা বাংলা পায় বন্যার না। সময় তো তখনও কেন্দ্র বাংলা, রাজ্য এ তখনও ওর কাছে দোষ পাবেন রাজ্য এইসব করেন। সরকারকেই সেই আপনারা টাকা বলা দিয়ে হয়নি মানুষের পাশে চাঁদ দাঁড়াতে হচ্ছে। distribution হবে, please, সেটাও please, দল দেখে করা হয়। স্নেহায়ন, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আবার চয়নবাবু আপনার কাছে ফিরে আসি। একটু আগে যখন আমি বলছিলাম যে রাজ্যপালের হঠাৎ এই পরিবর্তন, হঠাৎ কেন উত্তরে হাওয়া বদলে গেল দক্ষিণা হাওয়ায়, তখনই আপনি সেটিং তত্ত্বর আভাস দিয়েছেন। আর সুস্মিতা তো সরাসরি একদম অভিযোগ করেছেন কোনো রকম রাগঢাক না করেই। মুশকিল হচ্ছে সেই একই বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলছেন জ্যোতিপ্রিয় ওর কোনো দোষ নেই, শুধু শুধু ওকে 2.5 বছর জেলের মধ্যে আটকে রাখলো। তা যাদের সঙ্গে এত সেটিং, তারই দলের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধু শুধু জেলের মধ্যে আটকে রাখলো। ঠিকঠাকভাবে প্রমাণগুলো দেওয়া হলো না কেন? যা অভিযোগ এসেছিল সে অনুযায়ী তো এত তাড়াতাড়ি জামিন পাওয়ার কথা নয়, পেয়ে গেলেন। 1, 2 যেটা, সেটা আজকে আপনাদের সাংবাদিক কি লিখেছেন জানি না, আপনাদের রিপোর্টিংয়েও দেখলাম না, যে আজকে এতটাই বিরক্ত হয়েছিলেন মাননীয় এলওপি, উনি এলওপি বলতে পছন্দ করেন, লিডার অফ দ্য অপোজিশন, তিনি নাকি রাজ্যপালকেও ধমক দিয়েছিলেন, বিরক্ত হয়ে থামতে বলেছিলেন। তো এই জায়গাগুলোতে ওনার এই ব্যাপারটা পছন্দ হচ্ছে না, সেটা বোঝা গেছে। 1, 2 যেটা, সেটা হচ্ছে কি, আমরা অনেকগুলো জায়গাতে দেখেছি আরজি করে সন্দীপন আমাদের সন্দীপ ঘোষের নামে যে চার্জশিট ফেলার কথা ছিল, যেটা ফাইনালি সে অ্যাকিউজ করার যে অ্যাকিউজেশন যে এনওসিটা, সেটা রাজ্য সরকার একদম শেষে দিয়েছে, যার ফলে আবার তদন্তটা শুরু করা গেছে, নইলে করাই যাচ্ছিল না। না, আমার প্রশ্নটা খুব স্পেসিফিক। আপনি specific বিরোধী প্রশ্ন করছেন। এলওপি যার কথা বলছেন, হ্যাঁ। তিনি কিন্তু তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন একজন মুখ্যমন্ত্রী কি করে একজন অ্যাকিউজকে বলেন যে তিনি নির্দোষ। আরে শাহজাহানের আমরা সম্পর্কে সিপিএম এর বলছেন। কাছ থেকে কোনো এই নিয়ে কোনো সিপিএম নেতার প্রতিক্রিয়া পাইনি, অফিসিয়ালি পাইনি। অফিসিয়ালি আমার বক্তব্য যে আপনি তিনি চাননি কিন্তু তাই প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা তো সবসময় দিচ্ছি, এটা আমি তো দিলাম, আমি তো সিপিআইএম পার্টির পক্ষ থেকে এসে দিচ্ছি। এখন তখনও বলছি, এখনো বলছি, এক জায়গাতে দাঁড়িয়ে বলছি, যদি নরেন্দ্র মোদীর হাত মাথায় না থাকতো
তাহলে আজকে অনেকেই জেলের মধ্যে থাকতেন যারা আজকে বিধানসভা কথাবার্তা বলেছেন। বলুন, এটুকুই বললাম। না দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো দোষ নেই, 2.5 বছর শুধু শুধু ওকে জেলের মধ্যে আটকে রাখলো, মুখ্যমন্ত্রী বলেছেন আজকে। না না, সে কোনোকে তো কোর্ট থেকে বেল দিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কেউ যদি মানে জেলের বাইরে বেরায় বা কেউ যদি ধরা না পড়ে, তার জন্য যদি তার মাথার উপর যদি নরেন্দ্র মোদীর হাত থাকে, তাহলে তো নরেন্দ্র মোদীর মাথার হাত তো তাহলে বিজয়নের মেয়ের মাথার উপরও আছে। তারাও তো এখনো ধরা পড়েনি, তারাও তো বাইরে ঘুরে। তাদের বিরুদ্ধে কি কম অভিযোগ? বিজয়নের মেয়ের কোম্পানিতে যে টাকা ঢুকেছিল যার কোনো হিসাব নেই, সেটা তো প্রমাণিত। আপনি কি ঘুরিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন? না না, আমি তো বলছি যে মানে এইটা যদি সেটিং তত্ত্বটা যদি আমাকে মানতে হয়, তাহলে তো আমাকে আমি বলছি সিপিএম এর সেটিং তত্ত্ব যদি মানতে হয়, তাহলে কেরালায় সেটিং তত্ত্বের অভিযোগ কংগ্রেস করে নাকি, যে কেরালাতে সিপিএম আর বিজেপির মধ্যে নাকি সেটিং আছে। তো এইগুলো হচ্ছে রাজনৈতিক ন্যারেটিভ। আমি পলিটিক্যালি যেখানে পেরে উঠবো না, সেখানে আমি একটা সেটিং তত্ত্ব, এই ধরনের ন্যারেটিভ এখানে আমি পারছি না লড়াই করতে। আজকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেন তদন্ত শুরু হয়নি? সন্দীপ ঘোষ প্রয়োজনই হবে না, সন্দীপ ঘোষ প্রয়োজনই হবে না। তবে লিডার অফ অপোজিশন যিনি শুভেন্দু অধিকারীর কথা একটু আগে হচ্ছিল, তিনি তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি কেন্দ্রীয় সংস্থাকে পরামর্শ দিয়েছেন যে ইমিডিয়েটলি আবার জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে ঢোকানো উচিত। আমরা একবার আপনাদের দেখাতে চাই, এই সন্দীপন আপনাকেও দেখাতে চাই কি বলেছেন শুভেন্দু অধিকারী। এবং কোর্টকে প্রভাবিত করার জন্য বলেছে, এবং যেহেতু লোয়ার কোর্টে বেল পেয়েছে, আমি এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে বলবো যে যেহেতু তারা চার্জশিট দিয়েছে, উইটনেস এবং বিচার প্রক্রিয়া সরাসরি প্রভাবিত হবে। যেহেতু মামলা পশ্চিমবঙ্গে আছে, এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল ক্যান্সেল করার জন্য আপার কোর্টে ইডির আবেদন করা উচিত। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল এবং চার্জশিটে তার চুরি দুর্নীতির তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে ইডি চার্জশিট সাবমিট করেছে। সন্দীপন, মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রভাবিত করবে আদালতকে। আজকে বিরোধী দলনেতার কথায় পরিষ্কার যে কেন্দ্রীয় এজেন্সি তাদের নিয়ন্ত্রণে চলে, এটা তো তিনি পরিষ্কার করে দিলেন আজকে। তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরকে ডাইরেকশন দিচ্ছেন কি করতে হবে, অন রেকর্ড অন ক্যামেরা তিনি দিচ্ছেন। আজকে এইভাবেই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে এরা বাংলায় তৃণমূলকে আটকাতে চেয়েছিল, কিন্তু সেটা পারছে না। একটার পর একটা নির্বাচনে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আজকে বেল দিয়েছে কোর্ট। এই কেন্দ্রীয় এজেন্সি মমতা যা অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের এই এনেছে, মন্তব্যকে হাতিয়ার করে ইডির ইমিডিয়েটলি আপার কোর্টে যাওয়া উচিত যাতে এই বেল ক্যান্সেল হয়। কারণ মুখ্যমন্ত্রী যার সপক্ষে কথা বলছেন তিনি যে প্রভাবশালী সেটা আরেকবার প্রমাণিত হবে। না তিনি প্রভাবশালী, মমতা বন্দ্যোপাধ্যায় তার হয়ে বলবেন না কেন? তার তো কোনো দোষ নেই, তাকে তো জোর করে ফাঁসানো হয়েছে। দোষ নাই তাকে, আজকে তাকে না, জোর আমি করে, একটা তাহলে কথা কোর্ট বলি, বেল দিল কি? 2021 তাহলে খাদ্য দপ্তর থেকে সরাতে হলো কেন? 2016 থেকে 21 অবধি বড়ি কমপ্লেন খাদ্য দপ্তরে করেছে। আমি বলছি খাদ্য দপ্তর থেকে হয়নি, অনেকের হয়েছে। আরে অনেকের হয়েছে। ইয়ে করা হতো, আছে কেন্দ্র সেইগুলো সরকারের যে বাইরের মার্কেটে বিক্রি করা হতো, রাজ্য সরকারের কয়েক কোটি টাকা লোকসান হয়েছে। এইগুলো মমতা ব্যানার্জি দেখেও তো না দেখা থেকেছিল, কিন্তু 21-এ এতটাই চাপ পড়লো যে চেঞ্জ করতে হলো। আমি বলছি ইডি কবে ধরেছে? আমি বলছি ইডি তো 2021 একসঙ্গে নয় 2021-এ মানে ওই জ্যোতিপ্রিয় মল্লিক যদি এতটাই সৎ থাকলো, ওকে ছড়াতে হলো কেন খাদ্য দপ্তর থেকে? সন্দীপনের আমাদের হাতে সময় কমে আসছে, সন্দীপনের আজকে এক একটা মন্ত্রীর দপ্তর চেঞ্জ হওয়াটা তো খুব নর্মাল ব্যাপার। যে যেই দপ্তর সামলাচ্ছে পরবর্তীকালে তাকে অন্য কোনো দপ্তর দিচ্ছে। অরূপ বিশ্বাস চেঞ্জ হলো, মাঝখানে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টও সামলে ছিলেন উনি, সেটা তো মাঝখানে ফাঁকা ছিল বলে তাই যেরকম দরকার সেরকম যারা আমি বলছি ওয়েল পারফর্ম সবাইকে আর সময় দিতে পারবো না, একটা বিরতি নিতে হবে। সুস্মিতা, আমি একটা কথাই বলতে চাই, আপনি যে কথাটা বললেন না যে যদি এত ভালোই আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে কেন এই হেভি ওয়েট নেতারা যাচ্ছে জেলের ভিতরে? আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, দেখবেন ওই পার্থ চ্যাটার্জি, বালু মল্লিক প্রত্যেকে কিন্তু মমতা ব্যানার্জির খুব ক্লোজ নেতা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে
আমরা এই আজকে যেই জায়গাটা দেখতে পাচ্ছি, আজকে যেই তদন্তগুলো হচ্ছিল, সিডি এবং ইডি এবং সিবিআই যে তদন্তগুলো করছিল, সেই তদন্তগুলো যেমন আমি প্রথমেই বলেছিলাম কোনো শেষ হচ্ছে না, তদন্তগুলোকে এইভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং এই সারাউন্ডিং নেতাগুলোকে জেলে ঢোকানো হচ্ছে এবার তো মমতা এবং ব্যানার্জি তারা সেটা যে ঘুরবে না। বেরিয়ে যাচ্ছে, তারা তাতে বেরিয়েও ভয় দেখাচ্ছেন, যাচ্ছে, মমতা ব্যানার্জি সেটা অথচ থাকবে না তো। কোনো রকম কোনো প্রমাণ থাকছে না। আপনি কি একটা বলতে চাইছেন? সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না ওটা টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আর সন্দীপ ঘোষকে। আপনারা আরে কি জানুন, বলছেন? NOC আজকে দিয়ে সমস্ত যায়নি। রকম মানে NOC আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। সুস্মিতা, আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। আমি আগেই বলেছি আজকে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো এই টেবিলে তুলে আলোচনা করা যেতে পারে। আজকে বিধানসভায় অনেক রাজনৈতিক রং দেখা গিয়েছে, তার মধ্যে অন্যতম অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দলকে কড়া বার্তা, গোষ্ঠীদ্বন্দ্ব ইমিডিয়েটলি বন্ধ করুন, বেফাস কথাবার্তা চলবে না। একই সঙ্গে দিল্লির ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়েছেন, কোনোটাই অফিসিয়াল নয়, নিজের দলের পরিষদীয় দলের সদস্যদের দিয়েছেন, বিধায়কদের দিয়েছেন, কিন্তু সংবাদ মাধ্যমে সেই খবর এসেছে, তার প্রেক্ষিতে আলোচনা করা যেতেই পারে। আমরা ফিরে আসছি এই টেবিলে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।